অফকোর্স আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কেন এলে? একগাল হেসে নীল আদ্রিতাকে মুগ্ধ চোখে জিজ্ঞেস করল। এর আগে নীলের প্রতি আদ্রিতার এমন সংবেদন কখনো অনুভব করেনি নীল। আদ্রিতার এখানে আসার কারণ জিজ্ঞেস করলেও নীল জানত ওর জন্যই আদ্রিতা হন্তদন্ত হয়ে উপরে এসেছে। নীলের ভালো লাগছিল ভেবে যে ওর প্রতি আদ্রিতার মনোভাব ক্রমশ নরম হচ্ছে। এই আদ্রিতাকে নীলও আগে দেখেনি, কিন্তু এই আদ্রিতা নীলের অচেনা নয়, কারণ একেই তো ভালোবেসেছিল ও। ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই তো অপেক্ষা করেছিল নীল। দেখো না, প্রবীরবাবুর সঙ্গে মিটিং সারতে দেরি হয়ে গেল। উনি আজকের জন্য ক্ষমা চাইলেন, আর কাগজপত্রে কিছু ফর্মালিটিস মেটানোর ছিল। বলতে বলতে লিফট থেকে প্রিয়াঙ্কাও বেরিয়ে এলো। ওদের দুজনকে একসাথে দেখে প্রিয়াঙ্কা আদ্রিতাকে বলল, দেখলি, বলেছিলাম না তুই বেকার দুশ্চিন্তা করছিস, নীলদার কিছু হয়নি। প্রিয়াঙ্কার কথা শুনে নীল বুঝতে পারল আদ্রিতা ওর জন্য এতক্ষণ টেনশন করছিল, আর তাই ওর খোঁজ নিতে উপরে এসেছিল। এই শুনে নীল খুশি হল। তুমি এই দুদিন কোথায় ছিলে? আদ্রিতা কৌতূহল নিয়ে প্রশ্ন করল। নীলের প্রতি এখন বেশ কনসার্নড আদ্রিতা। আমি একটা জব জয়েন করেছি আদ্রিতা, স্যালারিটা বেশ ভালো, ওরা আমাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। বেশ তাড়াতাড়ি জবাব দিল নীল। আদ্রিতা বেশ আশ্বস্ত হল নীলের উত্তর শুনে। ওর মনে হল অবশেষে নীল নিজের জীবনের ব্যাপারে ভাবছে, ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আদ্রিতা হাসি মুখে বলল, এটা তো দারুণ খবর। মনে মনে আদ্রিতা নীলকে শুভকামনা জানাল, যেন শান্তি পেল আদ্রিতা। কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই আর শান্ত থাকতে পারল না। নীলের সাজানো এই মিথ্যেগুলো শুনে ও হেসে ফেলল। রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও নাকি নিজের জন্য চাকরি খুঁজে পেয়েছে। কিন্তু নিজেকে সংযত করে নিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা, পাছে আদ্রিতা কোনো সন্দেহ করে আবার। আদ্রিতা এবার নীলকে জিজ্ঞেস করল, নীল, তাহলে তুমি বাড়ি ফিরবে কবে? নিজের প্রশ্নে নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতা। দুদিন আগেই নীলকে সহ্য করতে পারত না সে, আর এই দুদিন নীলের থেকে দূরে থেকে ও এখন নীলকে যেন চোখে হারাচ্ছে। আমি তোমায় জানাচ্ছি, এখন একটু ব্যস্ত আছি, নতুন নতুন জয়েন করেছি তো, তাই কাজের প্রেশার আছে। তাছাড়া এদিক ওদিক ছুটতেও হচ্ছে। এই তো আজ যেমন বসের জন্যই তো এখানে ফ্ল্যাট কিনতে আসতে হলো। উনি খুব ভালো মানুষ, আমারও খুব খেয়াল রাখেন। বানিয়ে বানিয়ে কথাগুলো বলে নীল এই লুকোচুরি খেলাটা শুরু করল। নীলের কথা শুনে আদ্রিতার যেন মন কেমন করে উঠল। সেদিন তুমি আমাদের জন্য তোমার প্রাণ বাজি রাখলে কেন? বিজন যদি কিছু করে ফেলত, এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি কোনো বিপদ হতো, পুলিশ তো ছিলই। আদ্রিতা অভিমানের সুরে বলল। নীল আদ্রিতার কানের কাছে এসে হেসে উত্তর দিল, কারণ আদ্রিতা সেন আমার একমাত্র স্ত্রী। শেষ শব্দটা শুনে আদ্রিতার শরীর শিথিল হয়ে পড়ল। ও মনে মনে নিজেকে সমর্পণ করে দিল নীলের বাহুডোরে। ও নীলের বিবাহিতা স্ত্রী। তীর তীর করে কাঁপছিল ওর ঠোঁটের আশপাশ। কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল ওর হৃদয়ের হ্রদ। এই সময় হঠাৎ আদ্রিতার ফোন বেজে উঠল। ফোন ধরে বুঝতে পারল ওর অফিস থেকে ফোন এসেছে, ওকে এক্ষুনি যেতে হবে। এমনিতেই এসব গোলমালে খানিকটা দেরি হয়ে গেছে ওর। সরি, আমাকে আজ অফিস যেতে হবে নীল, তুমি নিজের খেয়াল রাখবে তো? চোখ নামিয়ে লাজুকভাবে জিজ্ঞেস করল আদ্রিতা। খুশি হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো নীল, আর বলল, তুমিও। একগাল হেসে প্রিয়াঙ্কাকে নিয়ে আদ্রিতা দ্রুত লিফটে উঠে পড়ল। এমন সময় ডিরেক্টর স্যার এসে নীলকে জিজ্ঞেস করলেন, স্যার, আজ আপনি একবার আপনার নতুন অ্যাপার্টমেন্টটা দেখতে যাবেন না? নিচে সব স্টাফেরা ওয়েট করে আছে আপনার জন্য। সবাই খুব হ্যাপি যে আপনি আমাদের কাস্টমার। চলুন, আমরা সবাই মিলে আপনার নতুন ফ্ল্যাটে আপনাকে স্বাগত জানাই। কিছু পাওয়ার খুশিতে একটা গর্বের হাসি হাসল নীল। তারপর বলল, কেন যাব না, নিশ্চয়ই যাব, চলুন। নীলের জন্য অমলতাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা বিরাট দরজা খুলে গেল। ভেতরটা ছবির মতো সুন্দর এবং গোছানো। 4টে বড় বড় ফার্নিশড রুম উইথ গ্রিক ইন্টেরিয়ার্স, বিগ ওয়ার্ডরোবস, 80-inch টেলিভিশন, মডিউলার কিচেন, ইটালিয়ান ফার্নিশড ওয়াশরুমস, প্রাইভেট গার্ডেন, প্রাইভেট পুল। আহা, এলাহি ব্যাপার! এমন সুন্দর বাসস্থান, এমন মনোরম পরিবেশ সারা কলকাতা শহর জুড়েও মিলবে কিনা সন্দেহ। কিন্তু নীল একার জন্যই ফ্ল্যাটটা কেনেনি। সঠিক সময় এলে আদ্রিতাকে নিয়ে আসবে এখানে।
তাই আদ্রিতার পছন্দসই আরও কিছু ফার্নিচার, পর্দা, ঘর সাজানোর সরঞ্জাম এসবের একটা ফর্দ বানিয়ে ফেলল নীল। আদ্রিতা এবং নীলের প্রথম নিজের বাড়ি এই অমলতাস। স্বপ্নের মতো করে সাজাতে হবে নীলকে। দুদিন পর এক সকালবেলায় আদ্রিতার পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে শুরু করল নীল। ঘর সাজানোর সময় নীল আদ্রিতাকে খুব মিস করছিল। নিজে থেকেই আদ্রিতাকে একটা ফোন করল সে। কথা বলতে বলতে আদ্রিতা ওকে জিজ্ঞেস করল, তাহলে তুমি কবে বাড়ি ফিরছো বলো তো? আমি তোমার অপেক্ষায় থাকবো কিন্তু। বলেই লাজুক হাসি হেসে আদ্রিতা ফোনটা কেটে দিল। পরদিন সকালে নীল ঠিক করল আজ সে অফিস না গিয়ে ওর শ্বশুর বাড়ি যাবে আদ্রিতার সাথে দেখা করতে। সে কথা নীল আদ্রিতাকে জানাল। সেই খুশিতে আদ্রিতাও আর অফিস গেল না। সারা সকাল ধরে ও ঘর গুছল, নীলের জন্য রান্না করল। একসময় এই সব কাজ নীল করত এই বাড়িতে, আর আজ হাওয়া উল্টো দিকে বইছে। তাই আদ্রিতা নীলের পছন্দ মতো সবকিছু সাজিয়ে রাখছিল। অনেক ফুল নিয়ে এসে ফুলদানিতে ভরে ঘরের কোনায় কোনায় রেখে দিল আদ্রিতা। সুগন্ধে ভরে উঠল নীলের পুরনো এই বাসস্থান। আদ্রিতা নিজেও ফ্রেশ হয়ে পারফিউম লাগিয়ে নীলের পছন্দসই রঙের পোশাক পরে রেডি হয়ে অপেক্ষা করতে থাকল নিজের হাজব্যান্ডের জন্য। ওই অপয়া আবার এই বাড়িতে ঢুকবে? কেন আসছে আজ? সেই দিন যে খুব নাকুচু করে বলল আর কোনোদিন পা রাখবে না আমাদের বাড়িতে। তাহলে? বিরক্ত হয়ে চিত্রা ওর মেয়েকে জিজ্ঞেস করল। প্রণয়ের সাথে দেখা হলো? প্রণয় কিছু বলছে? তোরা তোদের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলি? চিত্রা নীলের বিষয়ে কথা না বাড়িয়ে প্রণয়ের কথা জিজ্ঞেস করল আদ্রিতাকে। চুল আঁচড়া ছিল আদ্রিতা। চুল বাঁধা হয়ে যাবার পর মায়ের দিকে ঘুরে সে বলল, প্রণয়ের ব্যাপারে আমি একদমই ইন্টারেস্টেড নই মা। আর হ্যাঁ, তুমি ভুল করছো, আমি নীলকে ডিভোর্স দেব না। চিত্রা অবশ্য এই উত্তর আশা করেনি। রেগে গিয়ে এক নাগাড়ে বলে চলল, নীল তোকে কি দিতে পেরেছে? কি পেয়েছিস তুই? এত বছর ধরে আমাদের অন্ন ধ্বংস করে ও কি রাজকার্য করেছে? একদিন নিজেকে বাজি রেখে তোকে বিজনের থেকে বাঁচিয়ে এনেছে বলে ও কি মাথা কিনে নিয়েছে? তোর সারা জীবনটাও নষ্ট করে দেবে আদ্রিতা, সাবধান করে দিচ্ছি। কেন তুই জেদ করছিস বলতো? আদ্রিতা ওর চিরুনি ড্রেসিং টেবিলের এক কোণে রেখে একটা ছোট্ট টিপ কপালের মাঝে দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি ভুলে যেও না মা, নীল সেদিন তোমাকেও বাঁচিয়েছে। ও, এখন এই সামান্য কারণে ওর কাছে আমায় মাথা নত করে থাকতে হবে বুঝি? কি বলতে চাস তুই? এই 2.5 বছরে নীল তোকে এতটুকু সুখ দিতে পেরেছে? আজ ফ্যামিলির অন্যান্য জামাইদের দেখ একবার, এক একজন সব কোটিপতি, দেশে বিদেশে তাদের সব ঘর বাড়ি। কত ক্ষমতা বলতো ওদের? আর এই ইউজলেস নীল, না আছে ক্ষমতা, না আছে টাকা। নীলের কি আছে? তোর যেভাবে বাঁচা উচিত নীল তোকে সেটা কখনোই দিতে পারবে। কথা শেষ হলো না চিত্রার, তার আগেই বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শুনতে পেল দুজনে। মা আর মেয়ের চোখ চলে গেল ঘরের খোলা জানলায়। আদ্রিতা খুব দ্রুত জানালার কাছে গিয়ে দেখল একটা নিউ ব্র্যান্ডেড স্পোর্টস কার থেকে নীল নেমে আসছে। অজান্তেই আদ্রিতার মুখশ্রী ঝলমলে হাসিতে ভরে গেল। চোখে দামি সানগ্লাস, পায়ে দামি জুতো, হাতে চেইন দেওয়া মোটা ঘড়ি, গায়ে ব্র্যান্ডেড জ্যাকেট দেখে নীলকে প্রথমে চিনতেই পারল না চিত্রা। হতবাক হয়ে বলল, এটা নীল? দরজার সামনে এসে নীল সানগ্লাস খুলে ওর শাশুড়ি মায়ের দিকে চোখ মেরে বলল, হ্যালো শাশুড়ি মা, কি খবর? সবকিছু খাপে খাপ তো? খানিক ব্যঙ্গ করে কথাটা বলল নীল। ওর এই আচরণে চিত্রার পায়ের তলার মাটি কেঁপে উঠল। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাই নীল। এই মানুষটাই ওদের বাড়িতে ঘর জামাই হয়ে এত বছর কাটিয়েছে। দুদিনেই কি জগৎ ওলটপালট হয়ে গেল? কি উত্তর দেবে বুঝতে পারল না চিত্রা। ওর লোলুপ দৃষ্টি আটকে ছিল নীলের পরিহিত পোশাক আর দামি গাড়ির দিকে। অবাক হলেও মুখ বিকৃত করে মনে মনে চিত্রা বলল, যত সব ঢং, অসভ্য বাঁদর একটা। ততক্ষণে নীল ওদের হলঘরে এসে ঢুকেছে। এই বাড়িতে ওর হাঁটা চলা যে আর আগের মতো নেই সেটা বুঝতে পেরে ও বেশ স্বস্তি পেল। যে সোফায় বসতে একসময় ওর কুণ্ঠা বোধ হতো, সেই সোফায় পায়ের উপর পা তুলে নীল কেত মেরে বসে পড়ল। আদ্রিতা অবাক হয়ে নীলকে জিজ্ঞেস করল, তুমি গাড়ি কবে কিনলে? বলনি তো। নীল তার উত্তরে বলল, আরে গাড়িটা আমার বসের, আজ উনি ছুটিতে, তাই বস আমাকে একদিনের জন্য গাড়িটা দিলেন, আমিও তাই নিয়ে বেরিয়ে পড়লাম। আদ্রিতার কথাটা ঠিক বিশ্বাস হল না। ও আরও কিছু ব্যাখ্যা আশা করছিল নীলের থেকে।
কিন্তু ওদের মাঝে এসে চিত্রা বলল, ও তাই বলো, ওই গাড়ি কেনার মুরত যে তোমার নেই সে কথা আমাদের জানা। নির্লজ্জ, ও কিনবে নাকি গাড়ি? অন্যের গাড়ি নিয়ে কেত দেখাচ্ছে। আমি ভাবলাম বুঝি শেষে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছ, রেসপন্সিবল হয়েছ। সে কপাল তো আমার মেয়ে করেনি, আমাদেরই দুর্ভাগ্য। চিত্রার এই ফোড়ন কাটায় আদ্রিতা এম্বারেসড হয়ে পড়ল। মা, কি হচ্ছে কি এসব? চুপ করবে একটু? নীল এতদিন পর এসেছে বাড়িতে, সাথে সাথেই ওকে ঠেস মেরে কটু কথা না বললেই নয়। মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা, এইসব কথা নতুন নয়। নীলের দীর্ঘদিনের অভ্যাস আছে এই একই কথা শোনার। শুনতে শুনতে অভ্যস্ত হয়েই গেছিল নীল, তাই এখন আর কিছু যায় আসে না ওর। নীল নীরবই রইল। উল্টো শাশুড়ি মায়ের রঙ্গতামাশা এনজয় করছিল নীল। ও যেন এসব দেখতেই এসেছে। আমাকে এখন চুপ করিয়ে কি হবে? তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা, এই বলে দিলাম। একটা ইউজলেস। তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও কোটিপতি হবে? কেন নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছিস? তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম, তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোস। প্লিজ আদ্রিতা, আমার কথা শোন। চিত্রা এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো, কিন্তু আদ্রিতা যেন শুনলই না। ও তাকিয়েছিল নীলের দিকে। আজ নীলকে এত হ্যান্ডসাম লাগছে। আগে কখনো নীলকে এত স্মার্ট, বুদ্ধিদীপ্ত, চৌকস লাগেনি আদ্রিতার। নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি? নীলের থেকে চোখ সরাতে ওর ইচ্ছা করল না। ওর দিকে তাকিয়েই চিত্রাকে বলল, মা, তুমি থামবে? অনেক বড় হয়েছি আমি, আমার নিজের খেয়াল আমি রাখতে জানি। এত চিন্তা করো না আমাকে নিয়ে। নীল কেন ফিরে এলো এই বাড়িতে? ও কি আজ বলে দেবে ও আসলে কে? নাকি অন্য কোনো প্ল্যান আছে নীলের? আদ্রিতাকে নিয়ে যেতে এসেছে কি নীল? আদ্রিতা কি নিঃশর্তে নীলকে নিজের জীবনে ফিরিয়ে আনবে? চিত্রা কি মেনে নেবে? নাকি চিত্রাই প্রধান খলনায়িকার ভূমিকা নেবে এই গল্পে?